আমার ভাইপো গুম হয়েছিল, তখন আমি চেয়েছি বিচার ব্যবস্থা ঠিক হোক। আমার ফুড ফাঁসিতে ভাঙচুর হয়েছে, লুটতরাজ করছে, আমাদের মাথায় ইট মেরেছে, বহুত কিছু হয়েছে, খুন খারাপই হয়েছে, তারও বিচার চেয়েছি। এখন কিন্তু উনি লাম মারামারি করছেন কেন? এখন চিল্লাচ্ছেন কেন? কি বুঝতে পারছেন না? ঢিল মারলে পাটকেল খেতে হয়, বুঝতে পারছেন তো? এবারে আরও অনেক কিছু দেখবার আছে। মাস তিনেক বাদে কোথা গলে কি হয়ে যাবে আমি বলতে পারছি না। হঠাৎ এরকম অভিষেকের আক্রমণটা কেন হলো, এটা মানুষ ভাবছে, আজকে চিন্তা করতে হচ্ছে। মমতা ব্যানার্জি একটা থেকে 200-র উপর সিট নিয়ে ক্ষমতা এসেছিল পশ্চিমবাংলায়, একটা সিট নিয়ে। আজ কিন্তু টিএমসির 80টা সিট আছে, 80টা, দুটো একটা না, 80টা সিট আছে। সেইটা দিয়ে এতদিন ধরে প্রায় কিছু 1 মাস হতে গেল চুপচাপ, কোনো আওয়াজ নেই, কিছু নেই, কোনো আন্দোলন নেই। এটারই একটা মানুষ চিন্তা করতে মনে হচ্ছে টিএমসি দলটা উঠে গেছে, নেই, হয়তো 3 মাসের মধ্যে হয়তো উঠে কোথাও চলে যাবে, গলে যাবে, এরকম মনে হচ্ছে মানুষের। এটাও হতে পারে যে ভিতরি দিদিমদির সেটিং নেই তো, পান্তা ভাত গরম ভাত এক জায়গায় নেই তো, কি এক জায়গায় ভিতরি থেকে আন্দোলন করে নামাবার জন্যে এই কৌশল হয় না তো দিদিমদি মিলে? এটাও একটা ভাববার বিষয় আছে, চিন্তার বিষয় আছে। অর্থাৎ বাংলার মানুষ, আপনারা চারিদিকে লক্ষ্য করে অনেক কিছু দেখবার আছে। তবে বাংলার মানুষ বুঝে গেছে, হ্যাঁ, যে জিনিসটা ঘটেছে আর হুটোহুটি করে কাজ হবে বলে মনে হচ্ছে। তবে এই মারটাকে, অভিষেককে মার এবং কল্যাণ ব্যানার্জিকে মার, এমপি একজন, এইভাবে মারটাকে, এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। জঘন্য কাজ, অপরাধ কাজ, এর ঠিক বিচার ব্যবস্থা সঠিক হওয়ার দরকার আছে। আমার ভাইপো গুম হয়েছিল, তখন আমি চেয়েছি বিচার ব্যবস্থা ঠিক হোক। আমার ফুড ফাঁসিতে ভাঙচুর হয়েছে, লুটতরাজ করছে, আমাদের মাথায় ইট মেরেছে, বহুত কিছু হয়েছে, খুন খারাপই হয়েছে, তারও বিচার চেয়েছি আমরা। কি তখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব চুপ করে বসছিলেন, কোনো কথা বলেন না। এখন কিন্তু উনি লাম মারামারি করছেন কেন? এখন চিল্লাচ্ছেন কেন? কি বুঝতে পারছেন না? ঢিল মারলে পাটকেল খেতে হয়, বুঝতে পারছেন তো? এবারে কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন তো? জানে লাগছে তো? ওই রাম দ্বারা অনেক মানুষের জানে লেগেছে। আপনি সব কড়া যে ব্যবস্থা নিতেন, এই পশ্চিমবাংলা থেকে আপনি কখনোই যেতেন না। আপনাকে সকলেই ভালোবেসেছিলেন, আজ বুকে টেনে নিয়েছিলেন, মাথায় করে রেখেছিলেন। আপনি কিন্তু আপনার গুন্ডা তোলাবাজি প্রশাসনকে রাখতে পারলেন না, আপনি শেষ করে দিলেন। হ্যাঁ, একা থাকো, একা দেবো, কেউ না ওঠে। হ্যাঁ, এই একাকৃতি যেই শেষ হলো, সব দলমত থাকবে, এটা সব পার্টির লোক থাকবে, তাদেরকে নিয়ে চলতে হবে। কখন কোন পার্টির লোকটা কাজে লাগবে সেটা কি জানেন না আপনি? খালি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি, আজকে বুঝতে পারছেন কোথায় গেছে। হ্যাঁ, জঘন্য কাজ যেটা, সেটা বলতে হবে জঘন্য। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, আপনারা একতাবদ্ধ চলবেন, দেশকে শান্তি রাখেন, কি মেনেন, বিচার হবে। আরও অনেক কিছু দেখবার আছে। মাস তিনেক বাদে কোথা গলে কি হয়ে যাবে আমি বলতে পারছি না। আমি কি বলবেন? এটা তো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসাকে এটাকে বলা হয়। এই যে মানুষের ঢল, এটা মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা। নওশাদ সিদ্দিকী ভাইয়ের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামে মানুষ মানে উদ্বুদ্ধ হয়ে আজকের এই জনসভায় এই মিছিল এসছে। এটা হচ্ছে মানুষের ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর ভালোবাসা এবং সংগ্রামকে কুর্নিশ জানিয়ে মানুষ আজ রাস্তায় নেমেছে। শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল রাস্তায় নামছে সাধারণ মানুষের জন্য, কিন্তু একাধিক করে নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, তাদেরকে দেখতে পাচ্ছি। তৃণমূল বিজেপিও তো সব একই দল। দল বলতে এখন পশ্চিমবঙ্গের মানচিত্রে একটাই দল, সেটা আইএসএফ। এই যে 27 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হলো, কোনো রাজনৈতিক দল কোনো প্রতিক্রিয়া দেখা দেখেছে? কোনো রাজনৈতিক দল দেয়নি। একমাত্র আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ রাস্তায় নেমেছে, আগে থেকে নেমেছিল, এখন নামছে। আমার দল এও বলেছিল যে আপনি ভোট বয়কট করুন, আমি আপনার সাথে সাথ দেব, তাতেও দেয়নি সাথ। এমনকি এসআইআর এই যে 27 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, প্রথম ফর্ম ফিল আপ করেছে মমতা ব্যানার্জি। উনি যদি ফর্ম ফিল আপ না করতেন তাহলে এসআইআর হতো না, এত লোক বিপদে পড়তো না। তাহলে টোটাল এটা চক্রান্ত করে বিজেপি তৃণমূলের একটা চক্রান্ত ছিল। সেই চক্রান্তে কিছু মানুষ বলি হয়েছে, যাতে তাদের নাম ভোটার তালিকায় আসে, সেই জন্য আমাদের লড়াই, আমরা রাস্তায় নেমেছি। কিন্তু হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জোটের ডাক দিচ্ছেন তো, ওটা মরার পরে ভীমরতি চেপেছে, ওটা একটা নাটক। থ্যাংক ইউ। আমরা দেখছি আবারও কুরবানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করলো, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যে পশ্চিমবঙ্গে 1950 সালে পূর্ববর্তী আইন যে আছে, সেই আইনে 12 নম্বর বলা আছে সরকার চাইলে এটাকে রিঅ্যাকশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য,
আর চিকিৎসার জন্য। এখন আমরা কি দেখছি, একদিকে তারা যদি এটাকে সুযোগ দেয়, তাহলে কি হবে, ধর্মীয় উৎসবটা নির্বিঘ্ন হবে। আর সাথে সাথে কি হবে, আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল, বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। আশা করবো তিনি সেকশন 12কে তিনি এক্সারসাইজ করবেন, ক্ষমতা আছে সরকারের, তাহলে এটাকে সরলীকরণ করে দেবেন। হ্যাঁ, ফলতার জাহাঙ্গীর খান তিনি একেবারে ভোট আসছে, তিনি বলছেন আমি উইথড্র করে নিচ্ছি, ভোটে লড়বো না, কি বলবেন? একাধিক ইকুয়েশন থাকতে পারে, তিনি নিজে থেকে সরে যেতে পারে, বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে, বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে তাদের পায়ের নিচের মাটি নেই। এই 15 দিনও হয়নি সরকার পড়েছে, 15-20 দিন হয়তো সরকার পড়েছে। তো এখন দেখছি যদি এখন একটা এই নির্বাচনে যদি 4 নম্বর 5 নম্বর চলে যায়, যে বাকি 80টা এমএলএ আছে হয়তো ধরে রাখতে পারবে না, ফটাফট লাভ মারবে। সেই ভয়ে ভিতর থেকে জাহাঙ্গীরকে বলে দিলে এই তুমি এখন প্রত্যাহার করে নাও, সব দোষ জাহাঙ্গীরের ঘাড়ে চাপাবে, এপি অন্তত প্রেস্টিজ ফাইট থেকে বেঁচে গেল। এটা হতে পারে, তখন সময় কথা বলবে কি হচ্ছে। তবে এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে, এক ন্যায়তন্ত্র হয়ে যায়, যেটাতে 15 বছর তৃণমূল চালিয়েছে। বিরোধী করার লোককে ধ্বংস করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, বামনঘাটা বাজার থেকে শুরু করে এখানে ওয়েটল্যান্ড আছে, এখানকার যারা আদিম নিবাসী দীর্ঘদিন যারা বসবাস করছে, তারা একটা টয়লেট করতে পারবে না, তারা একটা ইলেকট্রিক লাইন দিতে পারবে না, তাদের উপরে জুলুম হচ্ছে। আর যারা মাল দিচ্ছে, তারা আসার সময় বাড়ি বানিয়ে ফ্ল্যাট করে নিচ্ছে। এখানে অপোজিশনকে ধ্বংস করে রেখেছিল, তাই আজকে অপোজিশন এখানে শক্তিশালী হয়েছে, ওগুলো সব বন্ধ হবে। হ্যাঁ, জাহাঙ্গীর খান বলেছিলেন পুষ্পা ঝুঁকে কেন? সিনেমা ডায়লগ, সিনেমা ভাই, রিয়েল আর রিয়েলের মধ্যে অনেক তফাৎ। ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা একেবারে বন্ধ করা দ্বারা সামনের মাস থেকে আর দেওয়া হবে না, কি বলবেন এই নিয়ে? শুনুন, আমি আর্থিকভাবে কারো পেটে লাঠি করতে আমি চাই না। লাঠি এটা মানে আমার খারাপ ভাষা জানি, কারো হাত প্লেটে হাত পুরুক আমি এটা চাই না। আমি তো বাড়ানোর কথা বলেছি। 2,500 টাকা একটা পুরোহিত মশাই কি করবে? 5,000 10,000 কথা বলে, একটা ইমাম সাহেব 2,500 নিয়ে কি করবে? আমি বাড়ানোর কথা বলি। 29,000 মতো প্রায় 30,000 পুরোহিত মহাশয় আছেন, ইমাম মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি আছেন। এটা বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরো বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম মুয়াজ্জিন, তাদেরকে দেওয়া। ঠিক।